আচ্ছা ওয়েটার, আমাকে এই খাবারগুলো পার্সেল করে দিন তো। ঠিক আছে স্যার। আরে বাবা রায়হান, তুমি? সাথে আমার নানু ভাইরাও আছে দেখছি। জি মা, ভালো আছেন? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? মা, এগুলো নিন। এগুলো কি? আপনার জন্য আর বাবার জন্য কিছু খাবার নিয়ে এলাম। এসব আবার আনতে গেলে কেন? মা, আজকে রাতে আমরা আপনাদের বাসায় থাকবো। আমাদের বাসায়? কোনো আপত্তি নেই তো মা? কি বলছো বাবা, আপত্তি থাকবে কেন? এটা তো তোমারও বাসাও। যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে থাকবে, যখন ইচ্ছে যাবে। মা, বাবাকে ডাক দিন, ফারহানাকে ভিডিও কল দেব। ঠিক আছে বাবা, আমি এখনই ডাকছি। এই কই গেলে? জামাই বাবা আসছে, এদিকে আসো না। আরে জামাই বাবা দেখছি, কেমন আছো? ভালো বাবা, আপনি ভালো আছেন? এই বয়সে আর ভালো থাকা, কোমরে খুব ব্যথা। মায়ের পায়েও ব্যথা হয়েছে, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। আপনিও চলুন না আমাদের সাথে। আমি যাব? হ্যাঁ। কি গো, তুমি কি বলো? এখানে আবার আমার বলার কি আছে? জামাই যখন বলছে তুমি যাও না, ভালোই তো হবে। তুমি না যাওয়ার জন্য মানুষ পাচ্ছিলে না? ঠিক আছে বাবা। বাবা আরিয়ান, নাও তোমার মায়ের সাথে কথা বলো। আম্মু, তুমি কেমন আছো? ফারহানা বলল, আমি ভালো আছি। আম্মু তুমি কোথায়? আমি বাবা অনেক দূরে। আমিও যাব তোমার কাছে। এখানে বাবা আমি একা, তুমি ওখানেই থাকো। ওখানে কত মানুষ, তুমি কবে আসবে? খুব তাড়াতাড়ি চলে আসবো বাবা। আমার তোমার জন্য খুব খারাপ লাগে। আমারও খুব খারাপ লাগে তোমাদের জন্য। আমি একা হাত দিয়ে খেতে পারি না। বাবা, তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে একা নিজের হাতে খাওয়া শিখতে হবে। তোমাকে যে আরিশাকে দেখে রাখতে হবে। তুমি তো ছেলে মানুষ, তোমার এখন কত দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা আম্মু, আমি সব করব। নাও আরিশার সাথে কথা বলো। আম্মু তুমি কোথায়? আমি তোমার কাছে যাব। আমি তোমার সাথে ঘুমাবো। এই তো মা, আমি বাসায় ফিরে তোমাকে বুকে নিয়ে ঘুমাবো। এখন কয়েকটা দিন তোমার দাদুর সাথে ঘুমাও। মা ফারহানা, কেমন আছিস? ভালো আছি মা। তুমি বুঝি রায়হানদের বাসায় গিয়েছো? না রে মা, রায়হান বাবাজি ওদের নিয়ে আমাদের বাসায় এসেছে, আজকে আমাদের বাসায় থাকবে। ও, তাই বুঝি? হ্যাঁ, তুই কথা বল না রায়হানের সাথে। না মা, আমি ফারহানার সাথে কথা বলবো না। আপনারা বলুন, আমি একটু ছাদে যাচ্ছি। রায়হান তো ওর সাথে কথা বলতে চাচ্ছে না। ঠিক আছে মা, আমি ওর সাথে কথা বলবো না। রাখছি মা, আমার ক্লাস আছে। আমি কলটা কেটে দিলাম। রায়হান হঠাৎ করে সবাইকে নিয়ে আমাদের বাসায়? তাহলে কি রায়হান চিঠিটা পড়েছে আর এজন্যই পরিবর্তন? তার মানে রায়হান ওর ভুল বুঝতে পেরেছে। কিন্তু তাহলে আমার সাথে কথা বলল না কেন? অভিমান নাকি ইগো? ঠিক আছে, যতদিন ও নিজে থেকে কথা বলতে চাইবে না, আমিও ততদিন কথা বলবো না। অনেক দিন পর মায়ের সাথে আমার প্রতিদিনই কথা হয়, আজকেও কথা হলো। রায়হান নাকি এখন চেম্বারে কম সময় দেয়। আগে 3টে হাসপাতালে ডিউটি করত, এখন একটা ছেড়ে দিয়েছে। আর একটাই অন কলে যায়, বিকেলবেলা চেম্বার করে না। বিকেলটা আরিশা আর আরিয়ানকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। আরিয়ানের জন্য একটা টিচার রেখে দিয়েছে, নিজেও আরিয়ানের পড়াশোনার প্রতি নজর রাখছে। আরিয়ান ও আরিশা আমাদের এবং রায়হানদের বাসায় 2 জায়গাতেই থাকে। আর রাত 12টার আগেই চেম্বার বন্ধ করে বাসায় চলে আসে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রোগী দেখে। আরিয়ান ও আরিশা যেই বাসায় থাকুক না কেন, রায়হান সেখানেই রাতে ফিরে ওদের বুকে নিয়ে ঘুমায়। কখনো কখনো সময় পেলে নিজের হাতে খাইয়ে দেয়। আমার মা বাবার দিকেও খোঁজ খবর রাখে। বাবা মাকে নিয়মিত ডাক্তার দেখাতে নিয়ে যায়। বাবার কোমর ব্যথা এখন নেই বললেই চলে। শ্বশুর শাশুড়ি আমাকে ক্ষমা করে দিয়েছেন। বাড়ির লোকজনদের আমার ওপর আর কোনো রাগ নেই। রায়হান ওদের নাকি সব কিছু বুঝিয়ে বলেছে। সবার সাথে আমার নিয়মিত ভিডিও কলে কথা হয়, তবে রায়হান আমার সাথে কথা বলে না। আমি খুব ভালোভাবেই পড়াশোনা করতে লাগলাম। রায়হান তার সব দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে। সব দিকে তার সমান নজর থাকে। সবাইকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। রায়হানের এমন পরিবর্তনে সবাই অবাক। আমি অনেক খুশি ওর পরিবর্তনে। সব কিছু স্বাভাবিকভাবেই চলে যাচ্ছে। আমাদের জীবনে আর কোনো সমস্যা নেই। আমিও পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবি না। 3 বছর পর আমার এমডি কোর্স সম্পন্ন হলো। আমি অনেক ভালো রেজাল্ট করলাম। আমেরিকায় অনেক হসপিটাল থেকে আমাকে জব অফার করা হলো, কিন্তু আমি আমেরিকায় থাকতে রাজি ছিলাম না। আমি আমার নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার নিজের দেশের মানুষের সেবা করব। তাছাড়া আমি ওদের
ছেড়ে আর এক মুহূর্ত আমেরিকায় থাকতে চাই না। আজকে আমার ফ্লাইট। বাসায় কল দিয়ে বলেছি আমি দেশে ফিরছি। মা বলল শরীরটা ভালো না। আর রায়হান তো 3 বছর পেরিয়ে গেলেও আমার সাথে একবারও কথা বলেনি। ও এত পাষাণ কিভাবে হয়ে গেল ভাবতেও আমার অবাক লাগছে। এয়ারপোর্টে হয়তো বা আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না। নির্দিষ্ট সময়ে দেশের মাটিতে প্লেন ল্যান্ড করলো। আমার মনটা কেমন শীতল হয়ে উঠল, যেন মায়ের বুকে জড়িয়ে আছি। এ এক অন্যরকম অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না। আমি প্লেন থেকে নেমে সব কিছু সম্পন্ন করে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসলাম। আমার দু চোখ আপন মানুষদের খুঁজে ফিরছে, কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছি না। এক বুক কষ্ট নিয়ে আমি লাগেজ নিয়ে বের হচ্ছি। হঠাৎ আরিয়ান আর আরিশা আম্মু বলে চিৎকার করে উঠল। আমি লাগেজ ফেলে দিয়ে ছুটে গিয়ে ওদের জড়িয়ে ধরে সমানই চুমু খাচ্ছি। আমার চোখ জুড়ে অশ্রুর বন্যা। তাকিয়ে দেখি সবাই এসেছে আমাকে রিসিভ করতে। রায়হানের হাতে ফুলের তোড়া। আমার পাগুলো যেন অসাড় হয়ে গেছে, আমি এগোতে পারছি না। রায়হান নিজেই আমার দিকে এগিয়ে এলো, আমার সামনে এসে দাঁড়ালো। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। অনেক কথা জমে আছে। রায়হানও কিছু বলছে না। পুরুষ মানুষ শব্দ করে কাঁদতে পারে না। রায়হানের চোখের অশ্রু টলমল করছে। রায়হান আমাকে জড়িয়ে ধরলো। আমি হাউমাউ করে কেঁদে ফেলি। আমি গত 3 বছর একদিনও কাঁদিনি। আজকে আমার 3 বছরের জমানো চোখের পানি সব যেন বেরিয়ে যাচ্ছে। আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মনে মনে খুব সংকল্প করছিলাম রায়হানের সামনে অনেক শক্ত আচরণ করব, কিন্তু পারছি না। তুমি কাঁদো ফারহানা, চোখের নোনা জলে তোমার সকল কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাক। তুমি অনেক নিষ্ঠুর, অনেক পাষাণ। তুমি এই 3 বছর আমার সাথে কেন কথা বলনি? আমাকে শাস্তি দেওয়ার জন্য? না, আমি নিজেকে শাস্তি দেওয়ার জন্য তোমার সাথে এতদিন কথা বলিনি। তুমি স্ত্রী হয়ে আমার ক্যারিয়ার গোছানোর জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছো, আর আমি স্বামী হয়ে তোমার স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। তাই আমি নিজেকে শাস্তি দিয়েছি। তোমার কথা মনে করে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু কথা বলিনি। আমি যে তোমার কাছে অপরাধী, কিন্তু এতদিন ধরে আমি তোমার জন্য আমার সকল ভালোবাসা হৃদয়ে জমিয়ে রেখেছি। আমি তোমাকে আর কখনো কষ্ট পেতে দেব না। তোমার চোখে আর এক ফোঁটার অশ্রুর কারণ হব না। তুমি আমার চিঠি পেয়েছিলে? হ্যাঁ, আমি তোমার চিঠি পেয়েছিলাম। তবু আমাকে কথাগুলো সামনাসামনি আরো আগে বলনি কেন? আমি সামনাসামনি বললে তুমি কথাগুলো কিছুতেই শুনতে না। খুব অভিমান হয়েছিল আমার ওপর, তাই না? চিঠিটা পড়ে খুব অভিমান হয়েছিল। হ্যাঁ, তা তো হবেই। আমি না হয় ভুলে গিয়েছিলাম, ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে ভুলে গিয়েছিলাম তোমার প্রতি, সন্তানের প্রতি, মা বাবার প্রতি দায়িত্বের কথা। কিন্তু তুমি তো আমার অর্ধাঙ্গিনী হয়ে বুঝিয়ে দিতে পারতে। আমারও তোমার প্রতি ক্ষোভ অভিমান হয়েছিল এই জন্যই যে কেন তুমি আমাকে বুঝতে পারো না। আমি আর কোনোদিন আমার ওপর তোমাকে অভিযোগ আনতে দেব না। আমি একজন আদর্শ স্বামী হয়ে উঠব। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার প্রতি আমার কোনো অভিযোগ অনুযোগ নেই। আমি শুধু চেয়েছি একজন স্বামী হিসাবে আমাকে বুঝতে পারো তুমি। আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য সাপোর্ট করো। সব সময় আমার পাশে ছায়া হয়ে থাকো। আজ থেকে আমি সব সময় তোমার ছায়া সঙ্গী হিসাবে থাকবো। আমরা দুজন মিলে সব কিছু ম্যানেজ করে চলবো। তোমার মতন স্বামী পেয়ে আজকে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। তুমি একজন আদর্শ স্ত্রী। ঘরে ঘরে যেন তোমার মতন স্ত্রী থাকে। আর তুমি একজন আদর্শ স্বামী। তোমার মতন স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে। তুমি একজন দায়িত্ববান ও আদর্শ পুরুষ হয়ে দেখিয়েছো। পুরুষ মানুষ সবসময় নিষ্ঠুর পাষাণ হয় না। এই তোদের মান অভিমানের পালা শেষ হলো? আর কতক্ষণ চলবে এভাবে? আমরা কি দাঁড়িয়েই থাকবো নাকি এখানে? চলো রায়হান। সবাই কি ভাবছে? আমি রায়হানের কাঁধে মাথা রেখে গাড়িতে বসেছি। আমি কখনো রায়হানকে বলবো না যে ওকে ডিভোর্স দেওয়ার জন্য অ্যাডভোকেট আজমিনী সুলতানার কাছে গিয়েছিলাম। আজমিনী সুলতানা আমার বড় বোন হিসাবেই থেকে যাবেন। আমি যদি রাগের মাথায় এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম, তাহলে আজকে আমার জীবনে এই সুখের দিন আসতো না। আমাদের সকলের উচিত যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং রাগের মাথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা। পরিস্থিতি যতই খারাপ হোক, একটু ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ভুল ত্রুটিগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো ভালোই, না হলে পরে না হয় ডিভোর্সের মতন সিদ্ধান্ত নেওয়া যাবে। একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন,
আর ভেঙে ফেলা অনেক সহজ, কিন্তু একবার সম্পর্ক ভেঙে গেলে সেই সম্পর্ক আবার নতুন করে গড়ে তোলা অসম্ভব। আর এই ভাঙা গড়ার মাঝে নিষ্পেষিত হয় ছোট্ট অবুঝ বাচ্চারা। আমি আমার আরিয়ান ও আরিশাকে বুকে জড়িয়ে নিলাম। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।